আমরা একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে আছি এখন। তোমরা সবাই জানো যে লকডাউন চলছে এবং এই অবস্থার মধ্যে আমাদের কিন্তু পড়াশুনোটাকে করে নিয়ে যেতে হবে। অনেকগুলো কাজ আমরা হচ্ছে যে বাড়িতে বসে করতে পারি। তোমরা যারা এখন 11 থেকে 12-এ উঠবে, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে তোমরা 11-এর পরীক্ষাটা দিয়েই কিন্তু 12-এর পড়াটা শুরু করে দেবে। ইতিমধ্যেই আমার সঙ্গে যারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট তোমরা করেছো এবং হচ্ছে যে যারা ফোনও করেছিলে কয়েকজন, তাদেরকে আমি বলেছি যে তোমরা বই কিনে কিন্তু পড়াটা শুরু করে দাও। তা না হলে যেটা হবে সেটা হচ্ছে যে সময়টা কিন্তু চলে যাবে, হয়তো দেখা গেল যে ঠিক সময় আবার পরীক্ষাটা হবে। তো আমি আজকে তোমাদেরকে যে বিষয়টা হচ্ছে যে বলতে চাইবো, দেখো, তোমরা জানো 11-এর মতোই কিন্তু ক্লাস 12-এ কোশ্চেন হবে। একই রকমের সিলেবাসটা নয়, সিলেবাসের কন্টেন্টগুলো খালি আলাদা, বিষয়বস্তুগুলো আলাদা। পরীক্ষার প্যাটার্ন কোশ্চেন যেমন হয়, যেমন তোমাদেরকে বলেছিলাম, শর্ট কোশ্চেন যেমন হবে, মাল্টিপল চয়েস, এসএ কিউ আর এমসিকিউ। এসকিউ শর্ট টাইপ কোশ্চেন, আর এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, সেটা তোমরা করেছো আর কি। তোমাদের খাতাও তো দেখলাম। তো সেখানে আমরা যেটা দেখেছি যে অনেক ভুলভ্রান্তি কিন্তু হচ্ছে। যে অনেক জায়গায় দেখেছি আমি যে সঠিক উত্তরটা তুমি করেছো, পরে আবার হচ্ছে যে কেটে দেখা যাচ্ছে যে ভুল উত্তরটা করেছো। তো আমি তোমাদেরকে বলবো ক্লাস 12-এর সময় এই জায়গাগুলো কিন্তু সতর্কভাবে হচ্ছে যে তোমাদেরকে করতে হবে। তো খুব বেশি কথা বলার সময় নেই, কেননা ভিডিওটা আমাদের 15 মিনিটের বেশি তো করা যাবে না। তো আমি তোমাদেরকে আজকে একদম সিলেবাসটা নিয়ে একটু বলে দিই। দেখো, একদম ফার্স্ট চ্যাপ্টারে দেখো কি আছে তোমাদের। ফার্স্ট চ্যাপ্টারে তোমরা যদি চলে যাও, সেখানে দেখবে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল রিলেশনস। তো ইন্টারন্যাশনাল রিলেশনসটা কি না, আমরা যখন ওই আবার তোমাদেরকে ক্লাস 11-এ চলে যেতে চাইছি। কেন? 11-এর ফার্স্ট চ্যাপ্টারে দেখো, তোমাদেরকে বলেছিলাম যে আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানের একটি শাখা। এবং আমরা এটাও আলোচনা করেছিলাম যে 1948-এর পর এটা হচ্ছে যে এই বিষয়টা রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত। তো সেটাই এবারে ইন্টারন্যাশনাল রিলেশনস যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটাতে সেরকম কিচ্ছু নেই কিন্তু। একদম কি আছে? একদম কাকে আন্তর্জাতিক সম্পর্ক বলে, মিনিং অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, তারপরে হচ্ছে যে ডেভেলপমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যাজ এ ডিসিপ্লিন, একটা বিষয় হিসাবে এটা কিভাবে বিকশিত হলো। আর আমাদেরকে জানতে হবে যে এর সাম কি কনসেপ্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, যে গুরুত্বপূর্ণ কতকগুলো ধারণা। যেমন কি কি গুরুত্বপূর্ণ ধারণা আছে, একটা হচ্ছে যে পাওয়ার, যে আন্তর্জাতিক সম্পর্ক তো নির্ধারিত হয় মূলত পাওয়ারের বেসিসে। আমরা বলেছিলাম তোমাদেরকে পাওয়ার পলিটিক্সের কথা বলেছিলাম ক্লাস 11-এ, জানি না মনে রেখেছো কিনা, ভুলে গেছো কিনা। তো সেই পাওয়ারটা আন্তর্জাতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক সম্পর্কে শক্তি কাকে বলে, পাওয়ার কাকে বলে, আর সেটা কিসের ভিত্তিতে গঠিত। দুই, প্রত্যেকটা দেশ তার যে বৈদেশিক নীতি অনুসরণ করেন, তারা যে বৈদেশিক নীতিটা তৈরি করেন এবং অনুসরণ করেন, তারপর সেটা তারা কিসের ভিত্তিতে করেন না, সেটা তারা করেন ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে। তো ন্যাশনাল ইন্টারেস্টটা কি না, এটা জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থটা কি না, অর্থাৎ যে জাতীয়, যে আবার মনে করে দেখো যে জাতি, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ, মনে পড়ছে যে জাতি কাকে বলে। তো সেই একটা জাতির স্বার্থ কিসে সংরক্ষিত হবে এবং তার মানে ফরেন পলিসি তৈরি করার ক্ষেত্রে তার কি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা আমাদের জানতে হবে। আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে গ্লোবালাইজেশনটা কি, হোয়াট ইজ গ্লোবালাইজেশন। তো এই করোনা বিশ্বে আর গ্লোবালাইজেশনটা যে কি, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তোমরা জানো যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা যে হু বলি আমরা, হু বলছি আমরা, তারা তো এই করোনাকে একদম মানে মহা অতিমারি বলে ঘোষণা করেছে। তো সারা বিশ্বে এই যে পলিসিটা যে চলছে, অতিমারি যে চলছে, এবং সারা পৃথিবীতে দেখো একটা রোগ আমাদের বিশ্বায়নকে কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে যে বিশ্বায়নটা কি, এই বিশ্বায়নের কতকগুলো, সেটা কি, কাকে বলে, এবং রাষ্ট্রীয় সার্বভৌমিকতার ক্ষেত্রে তার হচ্ছে যে কি ভূমিকা আছে, এটা আমাদের আলোচনা করতে হবে।
পরবর্তীকালে তোমার হচ্ছে যে ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার কাকে বলে, দাঁতাত কাকে বলে, সেটা কিভাবে এলো, বুঝলে তো। আর এরপরে হচ্ছে যে আমরা দেখব আরেকটা মুভমেন্ট, যে জোট নিরপেক্ষ আন্দোলন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এইগুলো হচ্ছে যে বিকশিত হয়। এটা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে আমাদের জানতে হবে। এছাড়াও আরেকটা বিষয় আছে কি, সেটা হচ্ছে ফরেন পলিসি। ফরেন পলিসিটা কি না, সেটার অর্থ কি, তার আমাদের ভারতীয় যে বৈদেশিক নীতি আছে, ফরেন পলিসির বাংলা হচ্ছে বৈদেশিক নীতি বলতে পারি আমরা। তো সেই ভারতীয় বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্যগুলো কি, এবং ইন্ডিয়া ও সার্ক। সার্কটা কি, SAARC, এটা মনে রাখবে যে সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটা আসে, কিন্তু প্রশ্ন আসে, 1 নম্বরের প্রশ্ন আসে, মাল্টিপল চয়েসে অনেক সময় দিয়ে দেয়। এইটা গেল। তারপরে দেখো, তোমাদেরকে এটাও বলেছিলাম, আমরা আলোচনা করেছিলাম, দেখো সে রাষ্ট্র পড়াতে গিয়ে 11-এ, যে রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জ কি একটি রাষ্ট্র, একটা প্রশ্ন আমরা ক্লাসে বোর্ড ওয়ার্ক করে সেখানে আলোচনা করেছিলাম, যে সম্মিলিত জাতিপুঞ্জকে রাষ্ট্র আমরা বলতে পারি না। কেন বলতে পারি না, মনে পড়ছে? সেই সম্মিলিত জাতিপুঞ্জ কেমন করে তৈরি হলো, তার কি উদ্দেশ্য, তার কি নীতি, সেটা কেমনভাবে কাজ করে, সেইগুলো হচ্ছে যে আমরা সবগুলোই হচ্ছে যে এখানে জানবো। তার যে গুরুত্বপূর্ণ যে 6টা সংস্থা আছে, একটা সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক তোমার হচ্ছে যে বিচারালয়, অচি পরিষদ, এই রকম যে গুরুত্বপূর্ণ 6টা সংস্থা আছে, সেইগুলো হচ্ছে যে আমরা জানবো। এবং সারা বিশ্বে শান্তি সংরক্ষণে সম্মিলিত জাতিপুঞ্জের কি ভূমিকা আছে, সেটা হচ্ছে যে আমাদের আলোচনা করতে হবে। এরপরে কি এই বিষয়টা আছে, দেখো, বই খুললে পরিষ্কার দেখতে পাবে যে 3টে আদর্শ আমাদেরকে জানতে হবে। কি কি, একটা হচ্ছে তোমার উদারনীতিবাদ, আর 2 নম্বরে হচ্ছে তোমার মার্ক্সবাদ, আর 3 নম্বরে হচ্ছে যে গান্ধীবাদ। কারণ বিরাট কিছু জানার দরকার নেই যে লিবারালিজমের তার বেসিক ফিচার্সগুলো কি, মূল বৈশিষ্ট্যগুলো কি আমাদের জানতে হবে। মার্ক্সবাদের মূল বৈশিষ্ট্যগুলো কি আমাদের জানতে হবে। আর গান্ধীজমের ক্ষেত্রে সেটা কিভাবে এলো, বিশেষ করে তার নন ভায়োলেন্স অ্যান্ড সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, তোমরা শুনেছো, পড়েছো, ইতিহাসে তো আছেই, সত্যাগ্রহ তোমরা পড়েছো। কাজে নতুন কিছু না, নতুন লাগবে তোমাদের ইন্টারন্যাশনাল রিলেশনসগুলো লাগবে। আর একটা বিষয় আমাদেরকে পড়তে হবে, যেটা হচ্ছে যে সরকারের যে বিভাগগুলো আছে। মনে করে দেখো যে একটা সরকার যখন পড়িয়েছিলাম 11, বলেছিলাম না যে সরকারের মূল কাজগুলোকে 3টে ভাগে ভাগ করা যায়। তা কি কি ভাগ মনে আছে? একটা হচ্ছে কি বলেছিলাম, আইন আইনের কাজ করা, যে কাজটা করে আইনসভা। আরেকটা কাজ হচ্ছে যে শাসন করা, যে কাজটা করে শাসন বিভাগ। আরেকটা কাজ হচ্ছে যে বিচারে করা, আইন, শাসন এবং বিচার। এই যে 3টে বিভাগ আছে, এই 3টে বিভাগ নিয়ে একসাথে হচ্ছে যে রাষ্ট্র কাজ করে। তো একদল মনে করতেন, বিশেষ করে মন্টেস্কিউ বলে একজন আর কি, তার নামটা বলতে হয়, যদিও আগে থেকে চলে আসছিল, সেগুলো আমরা যখন ডিটেলসে যাব তখন সেখানে যাব। তো তিনি ওই সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ একটা তত্ত্ব দিলেন। কি সেই তত্ত্বটা আমি খুব সংক্ষেপে একটু তোমাদেরকে বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এরা একে একে আলাদা আলাদা করে কাজ করবে। কেন কেন কাজ করবে, দেখো, তোমরা রাজাকে দেখো। রাজা, তিনি, তার মুখের কথা ছিল আইন, তিনি যেটা বলতেন সেটাই ছিল শাসন, আবার তিনি যেটা বলতেন সেটাই ছিল বিচার। যার ফলে কি হয়েছিল, যে রাজা রাজা স্বৈরাচারী হতে পারত। একজনের হাতে, একজন মানুষের হাতে যদি এত ক্ষমতা দিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? তাহলে তিনি স্বৈরাচারী হয়ে উঠতে পারে। সেই জন্য বলা হলো, মন্টেস্কিউ বললেন, তিনি একটা বই লিখেছিলেন, যে বইটার নাম হচ্ছে দ্য স্পিরিট অফ লজ। সেখানে কি বলা হলো, সেখানে তিনি বললেন যে সরকারের এই 3টি বিভাগকে পৃথক পৃথকভাবে কাজ করতে হবে, এবং একজন ব্যক্তি একই সঙ্গে একাধিক বিভাগের সদস্য হতে পারবে না। অর্থাৎ ধরো, যিনি শাসন বিভাগের মানুষ, তিনি আইন বিভাগের সদস্য হতে পারবেন না। যিনি আইন বিভাগের লোক, তিনি শাসন বিভাগ বা বিচার বিভাগের সদস্য হতে পারবেন না। এটা হচ্ছে যে এই মতবাদটার মূল কথা। তো এটা হচ্ছে যে সেপারেশন অফ পাওয়ার। সেই অনুযায়ী হচ্ছে যে আমরা শাসন বিভাগের কি ক্ষমতা আছে, তার কি কাজ আছে আলোচনা করব। আইন বিভাগের কি কাজ আছে সেটা আলোচনা করে দেখতে হবে। এবং আইনসভা
আইন, তোমরা জানো যে আইন, তো আইন বিভাগটা পরিচালনা করে আইনসভা। সেটা এক কক্ষ বিশিষ্ট হতে পারে বা দ্বিকক্ষ বিশিষ্ট হতে পারে। এক কক্ষ বিশিষ্ট হলে তার কি সুবিধা আছে, দ্বিকক্ষ বিশিষ্ট হলে তার কি সুবিধা আছে বা অসুবিধা আছে। এই সুবিধা অসুবিধাগুলো পক্ষে এবং বিপক্ষে হচ্ছে যে আমাদের আলোচনা করে নিতে হবে। আর তারপরে পরেই আমাদেরকে চলে যেতে হবে বিচার বিভাগের ক্ষেত্রে, জুডিশিয়ারি ফাংশন। এবং এই যে বিচার বিভাগ, প্রত্যেকটা দেশেই স্বতন্ত্র বিচার বিভাগের কথা বলা হয়ে থাকে, যে বিচার বিভাগকে কিন্তু একদম পৃথকভাবে কাজ করতে হবে। এইটা আলোচনা করার পরেই আমরা কিন্তু চলে যাব ভারতের শাসন বিভাগের আলোচনার ক্ষেত্রে। কার কার কথা আলোচনা করব? খুব বেশি না। কেন্দ্র সরকারের ক্ষেত্রে আমরা আলোচনা করব রাষ্ট্রপতির কথা আর প্রধানমন্ত্রীর কথা। এই দুজনেই গুরুত্বপূর্ণ। তারা কিভাবে, তাদের রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয় এবং তার ক্ষমতা ও মর্যাদাটা কেমন, এবং প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও তার ক্ষমতা এবং মর্যাদাটা কেমন, সেটা আমরা আলোচনা করব কেন্দ্র সরকারের এই দুটো গুরুত্বপূর্ণ পদের ক্ষেত্রে। এরপরে চলে আসলাম রাজ্যের ক্ষেত্রে। রাজ্যে কে আছে? রাজ্যে রাজ্যপাল আছেন। তোমরা দেখেছো টিভিতে এখন সাম্প্রতিক রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে একটা বিতর্ক চলছে। এগুলো বলি কেন, যে এগুলো তোমাদের এই বিষয়গুলো সম্পর্কে একটু ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে। তো এই আমরা রাজ্যপালের কি ভূমিকা আছে, তার পাওয়ার এবং পজিশন কি, তার ক্ষমতা এবং মর্যাদাটা কি, এবং রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তার ক্ষমতা এবং মর্যাদাটা কি। এইটা হচ্ছে যে আমাদের এক্সিকিউটিভ ইন ইন্ডিয়ার মধ্যে এইটুকু আলোচনা করলে আমাদের হয়ে যাবে। তারপরে দেখবে আরেকটা টপিকস আছে, সেটা হচ্ছে যে লেজিসলেচার ইন ইন্ডিয়া। আমাদের আইনসভা হচ্ছে যে কি ভূমিকা। একই রকম কেন্দ্রে আইনসভা আছে। কেন্দ্রে আইনসভা কটা কক্ষ? দুটো কক্ষ বলেছিলাম। সেটাকে আমাদের নাম কি বলেছিলাম? সেটা নাম হচ্ছে সংসদ। সেই সংসদের দুটো কক্ষ, একটা হচ্ছে যে লোকসভা আর একটা হচ্ছে যে রাজ্যসভা। এই লোকসভা এবং রাজ্যসভা সেগুলোকে কিভাবে সেগুলো গঠিত হয়, তাদের কাজ কি, আর এই দুটো সভার মধ্যে তাদের কি সম্পর্ক। আর এইখানে আমরা একটা আলোচনা করে নেব যে লোকসভায় যিনি সভাপতিত্ব করেন তাকে তো কি বলা হয়? তাকে বলা হয় স্পিকার। তো এই স্পিকার কেমনভাবে হচ্ছে যে সভা পরিচালনা করেন, বা তার স্পিকারের মর্যাদাটা কি, স্পিকারের ভূমিকাটা কি, সেটা হচ্ছে যে আমরা আলোচনা করে নেব। তোমাদের মনে আছে আমরা আমাদের স্কুলে যখন হচ্ছে যে আমরা ইউথ পার্লামেন্ট করিয়েছিলাম, সেই সময় একজন স্পিকার ছিলেন আর্দালি, যখন হচ্ছে যে হেঁকে বলছিলেন, আহ, মনে আছে তো সেইগুলো। তো সেই রকমভাবে যে স্পিকারের কাজটা হচ্ছে যে কীরকম, স্পিকারের কাজটা হচ্ছে সভা পরিচালনা করা, তাই তো? তো তার সম্পর্কে একটু জেনে নেব। ঠিক একই রকমভাবে রাজ্য যে আইনসভা আছে, বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলোচনা করব। আমরা জানি যে সারা ভারতে মাত্র 5টা রাজ্যে হচ্ছে যে তোমার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। 5টা রাজ্যে, কটা বললাম? 5টা। আর বাকি যতগুলো রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্যেই কিন্তু এক কক্ষ বিশিষ্ট আইনসভা হচ্ছে যে বর্তমানে আছে। তো এই আইনসভার কি কাজ, সেটা কেমন করে গঠিত হয়, তাহলে তার গঠন এবং কার্যাবলী হচ্ছে জানতে হবে। এছাড়াও কতকগুলো পার্লামেন্টারি প্রসিডিওর আমরা হচ্ছে জানবো, যেমন 0 আওয়ার, নো কনফিডেন্স, কাট অ্যান্ড অ্যাডজনমেন্ট মোশন, কলিং অ্যাটেনশন, দৃষ্টি আকর্ষণী, এই সমস্ত বিষয়গুলো জানবো। তাহলে হয়ে গেল। দেখো, শাসন বিভাগ হয়ে গেল। শাসন বিভাগে কার কার কথা জানছি আমরা? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কেন্দ্রে। রাজ্যে কার কার কথা জানছি? রাজ্যপাল, মুখ্যমন্ত্রী। আইনসভার ক্ষেত্রে কার কাজ জানছি? কেন্দ্রের সংসদের ভূমিকা, লোকসভা এবং রাজ্যসভা। আর আমাদের রাজ্যে হচ্ছে যে রাজ্য বিধানসভার ভূমিকা, সেটা এবং সেটা গঠন কিভাবে হয়, এইটুকু জানবো। আর কতকগুলো সংসদীয় পদ্ধতি হচ্ছে যে আমাদের জেনে রাখতে হবে। এরপরে চলে আসছে কিন্তু দেখো জুডিশিয়ারি ইন ইন্ডিয়া, ভারতের বিচার বিভাগ। আমাদের ভারতের বিচার বিভাগটার যে কাঠামোটা আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে তো ব্ল্যাকবোর্ড নেই, তো তা নাহলে একে দেখিয়ে দিতাম। সেটা হচ্ছে যে কীরকম, সেটা হচ্ছে যে একটা পিরামিডের মতো। পিরামিড তো তোমরা দেখেছো, মনে পড়ছে? একটা ত্রিভুজ, ধরো বড় ত্রিভুজ দাঁড়িয়ে আছে, তার মাথায় একদম আছে সুপ্রিম কোর্ট। তাহলে এই সুপ্রিম কোর্ট সেটা কিভাবে গঠিত হয়, তার কাজগুলো কি এবং তার ভূমিকাটা কি। তার নিচে আছে হাইকোর্ট, বুঝলে তো? এই হাইকোর্টের হচ্ছে যে কিভাবে গঠিত হয় এবং তার কাজ কি। তার নিচে আছে যে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি, নিম্ন স্তরে যে জুডিশিয়ারি আছে, তার স্ট্রাকচার। এর সাথে সাথে সর্বনিম্ন কয়েকটা দুটো আদালত আমাদের জানতে হবে। নতুনভাবে হচ্ছে যে সেগুলো গড়ে উঠেছে, খুব বেশি দিনের ইতিহাস তাদের নয়। একটা হচ্ছে লোক আদালত, আর একটা হচ্ছে যে
উপভোক্তা আদালত বা কনজিউমার কোর্ট। তাহলে হয়ে গেল। এরপরে আরেকটা এরপরে চলে আসছি, তাহলে দেখো কেন্দ্রীয় আইন বিভাগের কাজ হলো, শাসন বিভাগের কাজ হলো, বিচার বিভাগের কাজ হয়ে গেল। এরপরে চলে আসছি আমরা স্থানীয় স্বায়ত্ত শাসন। আমাদের একদম নিম্ন স্তরের স্থানীয় শাসনটা কি? যারা শহরে থাকো তাদের কাছে স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা হচ্ছে মানে পৌর শাসন ব্যবস্থা, ওই যে পৌরসভা যেটাকে আমরা বলি। আর গ্রামে যারা থাকো তারা জানো যে গ্রাম পঞ্চায়েত আছে। সেই গ্রাম পঞ্চায়েত কিভাবে গঠিত হয়, কার্যাবলী কেমন করে কাজ করে, এবং তাদের হচ্ছে যে তাদের কিভাবে তাদের টাকা পয়সা কিভাবে আসে, এইটুকু হচ্ছে জানলেই হবে। একই রকমভাবে শহর এরিয়াতে কিন্তু, যেমন সব শহরে কিন্তু কর্পোরেশন নেই, মনে রাখবে। কয়েকটা শহরে কর্পোরেশন আছে। কোথায় আছে কর্পোরেশন? হ্যাঁ, কলকাতা কর্পোরেশন। কলকাতা কর্পোরেশন আছে। তো সেই কলকাতা কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটিগুলো, তাদের গঠন ক্ষমতা এবং কার্যাবলী কি এবং তাদের সোর্স অফ ইনকাম কি, এইটুকু জানলেই হবে। আর এই তো হয়ে গেল। এর মধ্যেই হচ্ছে যে তোমার 80 নাম্বার। আর এর পরে হচ্ছে যে তোমার বাকি তো তোমরা জানো 20 নম্বরের প্রজেক্ট। তোমরা প্রজেক্টও করেছো, প্রজেক্ট দেখেছি। অনেকেই ফাঁকিবাজি কিন্তু করেছো ক্লাস 11। ক্লাস 12-এর ক্ষেত্রে কিন্তু আমি চাইবো প্রজেক্টটা যেন আরও হচ্ছে যে একটু বেটার হয়। তো এরপরে আমি যে কথাটা তোমাদের বলতে চাইছি সেটা হচ্ছে যে কাজেই দেরি কিন্তু করা যাবে না। আমাদের এখন এখানে প্রশ্নের যে ধরনটা তোমরা 11-এ পড়ে দেখেছো যে এখানে কিন্তু ফাঁকিবাজি করার জায়গাটা কম। যারা টেক্সট বইটা খুব ভালো করে পড়তে পারবে, যে যত ভালো করে পড়তে পারবে তার দক্ষতা হচ্ছে তত বেশি হবে। আমি তোমাদেরকে সাজেশন এখনই দিচ্ছি না যে এখনই একটা টেস্ট পেপার কিনে নাও, এখন একটা টেস্ট পেপার জোগাড় করো। তার কারণ পাবেও না। এখন যারা আগের বারে টেস্ট পরীক্ষা দিয়েছে তাদের তো পরীক্ষা শেষ হয়নি। তো পরীক্ষা শেষ হওয়ার পরে হচ্ছে যে পাবে। সেটা বলে রাখতে পারো যে একটা যদি পুরনো টেস্ট পেপার পাওয়া যায় ভালো। তার আগে তোমাদের যেটা করতে হবে যে এক একটা চ্যাপ্টারকে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হচ্ছে যে খুঁটিনাটি প্রশ্ন, সেগুলোকে হচ্ছে যে একদম মানে ভালো করে তৈরি করে রাখে। সেটার মধ্যে যদি কোনো অসুবিধে হয় তাহলে সেইটা হচ্ছে যে কি করবে, যে জায়গাটা অসুবিধা হলো সেই জায়গাটা একটা দাগ দিয়ে রেখো। যদি মনে হয় আমাকে ফোন করো, আমার ফোন নাম্বার তো তোমাদের কাছে দেওয়াই আছে। সব সময় আমি তোমাদের জন্য অ্যাভেলেবেল আছি। কাজেই আর দেরি না, আমাদের সময়টা নষ্ট না করে হচ্ছে যে আমাদের কিন্তু আগেই যেতে হবে। ভালো থেকো। পরে আবার তোমাদের কাছ থেকে এই সমস্যাগুলো নিয়ে কোনো জায়গাটা যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করো, বারবার জিজ্ঞাসা করো। আই এম অলওয়েজ, মানে আমি সবসময় তোমাদের জন্যই আছি। আহ, তোমরা না থাকলে, একজন ছাত্ররা যদি ছাত্রছাত্রীরা না থাকে তাহলে শিক্ষক আর কোথায় থাকে? ঠিক আছে, ভালো থেকো। পড়াশোনাটা কিন্তু খুব ভালো করে করে যাও। ঠিক আছে, আজ এখানেই থাক।